এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও কেমন। আম্মু অনেকদিন থেকে বলছে খালার বাসায় যেতে, কিছু জিনিস দিয়ে আসতে হবে তাই। তবে খালার বাসায় না যাওয়ার পেছনে একটাই কারণ, দুষ্টু বদমাস খালাতো বোনের জন্য। ওহ, আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি ফারহান, সবেমাত্র অনার্স শেষ করেছি। আমরা এক ভাই বোন, বোনের বিয়ে হয়ে গিয়েছে। বাসায় আমি আর আম্মু থাকি, আব্বু চাকরি সুবাদে চিটাগাং থাকেন। মা অনেক রিকোয়েস্ট করার পর খালার বাসায় যেতে রাজি হয়েছি, তবে এমনি এমনি রাজি হয়নি। আমার ডিমান্ড ছিল 5,000 টাকা, টাকা দেওয়াতে রাজি হয়েছি। পরের দিন সকাল সকাল কিছু জিনিস নিয়ে খালার বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছে খালাকে সালাম দিলাম। খালা সালামের উত্তর দিয়ে বকাঝকা শুরু করে দিল। হ্যাঁ, আমাদের কি ভুলে গেছোস? বড়লোক বড়লোক ভাব দেখাস। কতবার ফোন দিয়েছি, আর ফোন দিলেই বা কি, আমি যখনই ফোন দেই তুই তোর আম্মার হাতে ফোন দিয়ে দেস কেন? আমার সাথে কথা বলতে ভালো লাগে না? এদিকে দেখি খালাতো শয়তান, সরি খালাতো বোন এসে হাজির। ওর নাম আখি, এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, বাবা মায়ের একমাত্র রাজকন্যা। মা এখন ছেড়ে দাও, ফ্রেশ হয়ে আসুক, এরপর না হয় আবার শুরু করবা। ওদের বাসায় আসতে চাই না, এই কারণেই আসার সাথে সাথেই আমার পিছু লাগবেই। তবে আমিও কম যাই না, আমি ফ্রেশ হয়ে বাসার সব রুম চেক করতে লাগলাম, কোন রুমে থাকা যায়। অবশেষে আখির রুমের দিকে নজর পড়লো। এই যে মিস্টার, আমার রুমের দিকে নজর দিয়ে লাভ নেই। কেন, তোর রুমে কি গুপ্তধন রাখা আছে নাকি? সামনে থেকে সরে দাঁড়া। আখির রুমে যেতে অবাক হয়ে গেলাম, এত গুছানো রুম কখনো দেখিনি। মনে মনে ঠিক করলাম যে কদিন থাকবো ওর রুমেই থাকবো। আখিকে বললাম, তোর দরকারি জিনিসপত্র নিয়ে এই রুম খালি কর। মানে কি? আর তুই বললেই আমি রুম ছেড়ে দেব নাকি? এটা আমার রাজপ্রাসাদ, আপনি অন্য রুমে থাকেন, আরো 2-3টা রুম খালিই আছে। আমি আর কোনো কথা না বলে আমার ব্যাগ গোছানোর ভাব নিলাম। কি হলো, কই যাচ্ছেন? বাসায় চলে যাচ্ছি। এখানে না আছে আমার সম্মান, না আছে কিছু। আমি জানি তুই এতে অনেক খুশি হবি। আরো কিছু ইমোশনাল ডায়লগ দিলাম যাতে ওর মন নরম হয়ে যায়। ওর চেহারার দিকে তাকিয়ে বুঝলাম কাজ হয়ে গেছে, কারণ ও চুপচাপ হয়ে গেছে। তাই ভাবলাম ও রুম ছেড়ে দেবে, ভেবে ব্যাগ গোছানো বন্ধ করলাম। ঠিক তখনই আখি বলে উঠলো, এই যে মিস্টার, ব্যাগ গোছানো বন্ধ করলেন কেন? তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে এখান থেকে ফুট হন। আর যাওয়ার আগে আমাদের বাসার কথা বলি যে 5,000 টাকা নিয়ে আসছেন, ওগুলো দিয়া যান। কি হয়েছে ফারহান, ব্যাগ গুছাচ্ছ কেন? কি আর করবো, আপনার মেয়ে তো থাকতে দিচ্ছে না। না আম্মু, তুমি ওর কথা বিশ্বাস করো না, মিথ্যা ভাব নিতেছে। তুই চুপ কর, ছেলেটা কতদিন পর আসছে, ওর সাথে এমন করতেছিস কেন? আর বড়দের সাথে কেমন করে কথা বলতে হয়, এরকম করলে আর তো আসবে না। তুই তোর দরকারি জিনিসপত্র নিয়ে আমার রুমে চলে যা। এখন হয়েছে না উচিত শিক্ষা, আমার সাথে লাগতে আসলে এমনই হবে। রাগে আখির নাক মুখ লাল হয়ে যাচ্ছিল। ওর জিনিসপত্র নিয়ে অন্য রুমে চলে গেল। জিনিসপত্র বলতে 3-4টা মেকআপ বক্স। আমি মনে সুখে বিছানায় শুয়ে পড়লাম। আহা কি মজা। আর ছোটবেলা থেকে আখি আর আমাকে জামাইবাবু বলে খেপানো হতো। আমি অবশ্যই বিরক্ত হতাম না, তবে বিরক্ত হওয়ার ভাব নিতাম আর বলতাম, ওকে কে বিয়ে করবে? আর আখির মতো মেয়ে পাওয়া এ যুগে খুব কঠিন। এত সুন্দর চরিত্রবান মেয়ে, আর চেহারা তো মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা মেয়ে। মেকআপ ছাড়া একদম পরীর মতো লাগে। তবে সমস্যা একটাই, প্রচন্ড ঝগড়াটা একটা মেয়ে। তবে ও সিঙ্গেল বা রিলেশন করে নাকি এ ব্যাপারে কিছু জানি না। আর গোপন তথ্যে জানতে পেরেছি ওর সাথে আমার বিয়ের কথাবার্তা চলবে। এগুলো নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। একেবারে সন্ধ্যার দিকে উঠলাম, তবে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চোখ খুলে দেখি আখি আমার নাক চেপে ধরেছে। এ কি জ্বালাতন রে বাবা। আপনাকে আম্মা নিচে রাখছেন। এই শোন, তোর জন্য একটা গিফট নিয়ে আসছি, দাঁড়া নিয়ে যা। আখির মুখের দিকে তাকাতে দেখি সে তো মহা খুশি। ব্যাগ থেকে বড় রকমের একটা র্যাপিং করা বক্স ওর হাতে দিলাম। এটার ভিতর কি রয়েছে? এটা আমি চলে যাওয়ার পরে খুলবি, তার আগে না। ওকে। ও মেকআপ করতে লাইক করে খুব, তাই ওই বক্সে মেকআপ করার জিনিসপত্রই ছিল। সেদিন খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে চোখ খুলে দেখি আমার সারা শরীরে আটা ময়দা সুজি এগুলো ছড়ানো ছেটানো। পাশে দেখি আখি দাঁড়িয়ে আছে। এসব কেমন করে হলো? আমি করেছি। কেন? তুই কালকে আমাকে গিফটের নাম করে আটা ময়দা দিয়েছিস কেন? কারণ তুই এগুলো মুখে দিলে তোকে অনেক সুন্দর লাগে তো, তাই। আর আমার রুম থেকে সিগারেটের গন্ধ আসতেছে কেন? কই সিগারেটের গন্ধ? আমি সব পচা জিনিস খাই না। তাই? এই বলেই আখি রুম থেকে চলে গেল। বুঝতে পারলাম আখির মন ভালো নেই, তবে কেন ভালো নেই সেটা বুঝতে পারছি না। ফ্রেশ হয়ে নিচে গেলাম নাস্তা করতে। নিচে গিয়ে দেখি খালাম্মা নাস্তা রেডি করে আমার জন্য অপেক্ষা করছে। আখিকে দেখছি না। ও কই, নাস্তা করবে না নাকি? কি জানি বাবা, ওর হঠাৎ করেই কেমন যেন মন খারাপ দেখা যাচ্ছে। ঠিক মতো কথা বলছে না। নাস্তা করতে বললে বলে ক্ষুধা নেই। খালাকে বললাম তুমি নাস্তা করে নিও, আমি দেখছি আখির বিষয়টা। আখির রুমের দরজা খুলতেই এলোপাথারি জিনিসপত্র ছুঁড়ে মারতে লাগলো আমাকে। দেখলাম ও বিছানায় বসে বসে এসব শয়তানি করছে। কি হয়েছে, আমাকে মারবি?
আচ্ছা আমাকে মারলে তো তোর মন ভালো হবে তাই না? ওকে মার। এই বলে আমার সুন্দর গালটা যেই না ওর দিকে বাড়িয়ে দিয়েছি অমনি একটা আওয়াজ শুনলাম। এরপর 2 মিনিট কানে কিছু শুনতে পাইনি, নিমেষেই আমার সুন্দর গালটা লাল হয়ে গেল। আমি মাথা নিচু করে বসে পড়লাম। সরি, আমি এত জোরে মারতে চাইনি। আচ্ছা, খুব লেগেছে কি? আমি মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ। এরপর আখির খুশি দেখে কে। যাই হোক, আমাকে মেরে যদি কেউ খুশি থাকে তবে আমিও খুশি। চল আজকে বাইরে খাবো। আমি যাব না। ওকে। এই বলে আমার গালে হাত বোলাতে বোলাতে চলে আসতে লাগলাম। তখনই একে বলে উঠলো 5 মিনিট সময় দাও, আমি রেডি হচ্ছি। দুজন মিলে এক রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া শেষ করে বাইরে আসলাম। বাইরে আসতে সবাই দেখে আমার দিকে তাকিয়ে রয়েছে। মনে মনে ভাবতে লাগলাম আগের থেকে হয়তো অনেকটা স্মার্ট হয়েছি, তাই সবাই নজর লাগাচ্ছে। কেন যে বাসা থেকে বের হওয়ার সময় কপালে কালো টিপ দিয়ে আসলাম না। ধুর। মনের মধ্যে কি এত বিড়বিড় করছিস? একটু জোরসে বল, আমিও শুনি। না থাক, তুই শুনলে তেলে বেগুনে জ্বলে উঠবে, তোর শুনতে হবে না। বাবা, কি এমন কথা? যাই হোক, চল বাসার দিকে যাই। এত তারা কিসে? চল তোকে আজকে শপিং করে দিব। সত্যি? ওকে কিছু শপিং করে দিয়ে বাসা থেকে রওনা দিলাম। তবে কেমন যেন পকেট ফাঁকা ফাঁকা লাগছিল। পকেটে হাত দিয়ে দেখি 120 টাকার মতো আছে। পড়ে গেলাম চিন্তায়। আমি চলবো কিভাবে? ভাবলাম কাল সকালে বাসায় চলে যাব। রাতে বাজে 10টা, সিগারেটের প্যারা উঠলো। গতকাল রুমের মধ্যে সিগারেট খেয়ে ধরা পড়ে গিয়েছিলাম, আজ আর সেই ভুলটা করব না। তাই এক দৌড়ে বাসার ছাদে চলে গেলাম। বাহ, কি সুন্দর পরিবেশ, চারদিক নিশ্চুপ, আবার চাঁদের মিষ্টি আলো। সিগারেট জ্বালিয়ে মনের সুখে সিগারেট টানতে লাগলাম। একটা শেষ করে আরেকটা জ্বালানোর সাথে সাথে দেখি আখি ছাদের দরজার সামনে দাঁড়িয়ে আমাকে দেখছে। তবে ভয় পেলাম না, কারণ আজকে ওকে রেস্টুরেন্টে নিয়ে খাইয়েছি, আবার কিছু শপিংও করে দিয়েছি। তাই সিগারেট খাচ্ছি এটাও খালাকে বলবে না। তাই ভাব নিয়ে সিগারেটের জোরে টান মেরে ধোয়া ছাড়তে ছাড়তে বললাম, কিরে আখি, এত রাতে ছাদে কি? ভূত ধরবে, নিচে যা তাড়াতাড়ি। ও তখন ভদ্রমের মতো নিচে চলে গেল। যাক, এতদিন পর মেয়েটা ভালো হলো। একটু পর কে যেন পেছন থেকে আমার কান ধরে টান দিল। পেছন ফিরে দেখি খালাম্মা। তখনও আমার হাতে সিগারেট, আগুনটা রাতের আধারে জল জল করছে। এখন বুঝতে পারলাম আখি নিচে গিয়ে খালাম্মাকে পাঠিয়েছে। মনে মনে ভাবলাম, ওরে বাটপার, তোর পেছনে আজকে এত টাকা খরচ করে আমার পকেট ফাঁকা, আর সেই তুই আমাকে এত বড় বিপদে ফেললি। আসলে শয়তান কখনো শয়তানি ছাড়ে না। আমাকে নিচে নিয়ে গিয়ে ইচ্ছা মতো বকাঝকা করতে লাগলো খালাম্মা, আর বলতে লাগলো, এই জন্যই তো ভাবি এত সুন্দর চেহারা, তবে ঠোঁট কালো কেন। আরো নানা রকমের খোটা জ্ঞান দিতে লাগলো। আখি দেখি দরজার আড়ালে মুখ লুকিয়ে হাসছে। ভাবলাম আজকের মতো বেঁচে ফিরতে পারলে পরে তোকে দেখে নিব। সেদিনের মতো ছাড় পেলাম। রাতে শুয়ে শুয়ে বুদ্ধি করতে লাগলাম কেমন করে এই অপমানের প্রতিশোধ নিব। তাই ঠিক করলাম কালকে ওর ফোন নিব কৌশলে। ফোন নিয়ে দেখবো কার সাথে রিলেশন করে। এত সুন্দর একটা মেয়ে সিঙ্গেল থাকবে না নিশ্চয়ই। এরপর খালাম্মাকে দেখাবো ও কি সব করে বেড়ায়। সকালে ঘুম থেকে উঠে বদমাইশ আখির মুখ দেখতে পেয়েছে। আজকের দিনটাই যেন মাটি না হয়ে যায়, এই জন্য দোয়া পরে বুকে 3 বার ফু দিলাম। কি হলো? দোয়া পরে বুকে দিতেছেন কেন? খারাপ স্বপ্ন দেখেছেন বুঝি? না, ভূত দেখেছি। দিনের বেলাতে ভূত? আচ্ছা তোর ফোনটা দে তো, বাসায় ফোন দেবো, আমার ফোনের চার্জ শেষ। আখি ফোন দিয়ে আমার পাশেই দাঁড়িয়ে রইল। আমি বললাম, কি এখানে বোকের মধ্যে দাঁড়িয়ে না থেকে নিচে যা, আম্মার সাথে পার্সোনাল কিছু কথা বলবো। ও নিচে চলে গেল। আমি তো মহা খুশি, এতদিন পর ঠিকঠাকভাবে ওর প্রতিশোধটা নিতে পারবো। আমি ওর ফোনের সব কিছু ভালোভাবে চেক করলাম, তবে কিছু না পেলেও ওর ফেসবুক, ইমো আর গ্যালারি এসব ওপেন করে আমি রীতিমতো অবাক। এমনকি আমার চোখ কপালে উঠে গেছে। খালাতো বোন আখির ফোনটা নিয়ে ওর বয়ফ্রেন্ড আছে কিনা সেটা দেখতে লাগলাম। কিন্তু আজব ব্যাপার, এত সুন্দর একটা মেয়ের বয়ফ্রেন্ডে, ওর গ্যালারি জুড়ে শুধু আমার পিক। আমার এত পিক যে ওর ফোনের গ্যালারিতে ওর নিজের পিক বের করতে কষ্ট হয়ে যাচ্ছিল। বুঝলাম না আমার এত পিক ও কোথায় পেলো, আর সেগুলো ওর কাছেই বা রয়েছে কেন। মেসেঞ্জার ওপেন করলাম, সেখানে দেখি ও শুধু মেয়েদের সাথেই মেসেজ করছে। অনেক ছেলেই মেসেজ দিয়েছে, কিন্তু আখি কারো মেসেজের রিপ্লাই দেয়নি। একটা মেয়েকে কিছু ছেলে মেসেজ দিবে, স্বাভাবিক। মেয়েদের সাথে করা মেসেজই দেখতে লাগলাম। কারো পার্সোনাল বিষয় বা জিনিস দেখা ঠিক না, তবে আমি না দেখে থাকতে পারলাম না। ওর লাবণী নামের একটা বেস্ট ফ্রেন্ড আছে, যার সাথে ও সব কিছু শেয়ার করে। লাবণীর আইডি সামনেই ছিল। আইডিতে ঢুকে দেখি 100টা মেসেজ করলে তার মধ্যে আমাকে নিয়ে 90টা মেসেজ। মেসেজগুলো এমন, লাবণী, তুই তো জানিসই ক্লাস 7 থেকে কত ছেলের প্রপোজাল পেয়েছি, কাউকে পাত্তা দেইনি, শুধুমাত্র ফারহানের জন্য। সেটা তো জানি, তাই তো তুই আজও সিঙ্গেল। তুই না সত্যি খুব ভালো রে, একজনকেই মন দিয়ে বসে আছোস। আমার তো এটা 3 নাম্বার বিয়ে। আচ্ছা দোস্ত, মনের ভাষা বোঝানোর মতো কি কোনো জিনিস আছে? থাকলে বল না। না, তবে এত ভয় কিসের? সাহস করে বলে ফেল, পরে যা হবার হবে। ভয় লাগে রে যদি না করে দেয়। আচ্ছা, এমন কোনো জাদু আছে নাকি রে যেটাতে ফারহানকে বশ করা যাবে? দূর পাগলি। আচ্ছা তুই বললে আমি ফারহানকে বলে তোর জন্য হেল্প করে দিতে পারি। না থাক, ও সিঙ্গেল কিনা তাও জানি না, তবে আমি ওকে চাই। ওকে ছাড়া আর কাউকে নিয়ে কিছু ভাবতে পারি না। এত সুন্দর ছেলে প্রেম করে ভাবছিলাম,
তবে কাল যখন ও ঘুমাচ্ছিল তখন ওর ফোন চেক করে দেখেছি, তবে কিছু পাইনি। ও আমার মতোই মেয়েদের একদম পাত্তা দেয় না। নিয়ত করেছি আমাদের বাসা থেকে যাওয়ার আগেই ফারহানকে আমার মনের কথা বলে দিব। সব মেসেজ পড়ে ভাবলাম কি বদমাইশের বদমাইশ, ও কাল আমার ফোনও চেক করে দিয়েছে। ভাগ্যিস XGF এর সব কিছু ডিলিট করে দিয়েছি কিছুদিন আগে। আর এগুলো তো আজকের মেসেজ, আমাকে নিয়ে আরো হাজার হাজার মেসেজ রয়েছে। ইমোতেও একই রকম অবস্থা। যাই হোক, ভালোই লাগছিল। আমিও আকিকে লাইক করি, তবে বলার মতো সাহস হয়নি। এমনিতে যে পাকনা মেয়ে, খালাম্মাকে বলে দিলে আমার অবস্থা কেমন হতো, এগুলো ভেবে কিছুই বলিনি। তবে ভাবে যা বুঝলাম ও নিজেই আমাকে প্রপোজ করবে, তাই আলগা চাপ নিলাম না। হঠাৎ করে দেখি আখি রুমে চলে আসলো। আমি তখন ওর মেসেঞ্জারে ঢুকিয়ে রয়েছি। মেসেঞ্জার চেক করে কি বুঝলেন? কে তোর মেসেঞ্জার চেক করে দিতে গিয়েছে? এইমাত্র চাপ লেগে মেসেঞ্জার ওপেন হয়ে গেছে। আর কারো পার্সোনাল জিনিস দেখার স্বভাব আমার নেই। মিথ্যা বলবেন না, আমি দরজার আড়ালে অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি আপনি মেসেজ পড়ছেন আর মুচকি মুচকি হাসি দিচ্ছেন। আপনি কি জানেন আপনার মুচকি হাসিটা অনেক সুন্দর, আমার দেখা সেরা হাসি। এই রে, ধরা পড়ে গিয়েছি। তবে আখি যেরকম ভাবে পাম দেওয়া শুরু করে দিয়েছে তাতে বুঝাই যাচ্ছে যেভাবেই হোক আমাকে আজকে কনফিউজ করে রাজি করিয়েই ছাড়বে। তবে আমি এত সহজে পড়বো না, এখন একটু ভাব নেব। দেখেই যখন ফেলেছিস কি আর করার, যাই হোক বাদ দে। আর হুট করে আমাকে আপনি বলা শুরু করলি যে? বাদ দিব কেন, শুরুই তো করিনি। আর আপনি এখন আমার মনের সব কথা জেনে গেছেন, তাই তুই তুকারি করতে লজ্জা লাগছে। ইস কি লজ্জা! খুব লজ্জা লাগলে মাথায় ঘুমটা টেনে চলে যায় এখান থেকে। না মানে আপনার চলাফেরা, কথা বলা, স্মার্ট লুক, চোখ, কান, নাক, ঠোঁট, বডি ফিটনেস, বুকের লোম। দেখ, আর নিচে যাইস না বলে দিলাম। আর তুই আমার বুকের লোম কেমন দেখতে পেলি? মানে আপনার ওইগুলা জিনিস ভালো লেগেছে তাই বললাম। আর আপনি গোসল করে গামছা পরে খালি গায়ে যখন ছাদে যেতেন তখন আমি আপনার পিছু পিছু যেতাম, তখন বুকের লোম দেখেছিলাম একটুখানি। দিলি তো মান সম্মানের 12টা বাজে। এখন কানের কাছে ঘ্যান ঘ্যান না করে যা এখান থেকে। আচ্ছা, আমাকে আপনার পছন্দ হয় না? না তো। তবে এটা তো বললি না আমি তোকে ভালোবাসি কিনা। ওমা, আপনি বুঝে গেলেন তাহলে। আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন? অবশ্যই না। তাহলে বলতে বললেন যে? বলতে বলেছি বলছোস, আর আমি উত্তর দিয়েছি। মেয়েরা কেন যত বোকা হয়। সত্যি আমি বোকা। এই বলে আখি চুপ করে রইল। কিছুক্ষণ পর বলল, আচ্ছা, কথার মাঝে কোনো ভুল হয়ে থাকলে দয়া করে মাফ করে দিয়েন। এই বলে উঠে যেতে লাগলো। অমনি আমি ওর হাত ধরে টেনে আবারও বিছানায় বসালাম। বললাম, তোকে আমিও খুব ভালোবাসি পাগলি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে আপনি করে বলতে পারবি না, তুই করে বলবি। না, এটা পারবো না। আচ্ছা, তুমি করে বলি। না না, তুই করেই বলতে হবে। না, তুমি। চলবে না, তুই করে বল। বিয়ের পরও তুই করে বলবো নাকি? এখানে বিয়ে কোথা থেকে আসলো? ঠিক তখনই আখি লজ্জায় আমার বুকে মুখ লুকালো। মেয়েটা সত্যি অনেক ভালো আর লজ্জাবতী। তবে এটা মানতে হবে ও আমার থেকেও বেশি বদমাইশ। বাসাতে বিয়ের ব্যাপারে রাজি করাতে বেশি সময় লাগবে না, অর্ধেক রাজি হয়েই আছে। আর আমরা দুইটাই বদমাইশ, রাজি হবে না আবার। এর আগে কয়েকদিন চুটিয়ে প্রেম করিনি। এভাবে শুরু হলো আমাদের প্রেম কাহিনী। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আবারও নতুন নতুন গল্প পেতে লাইক দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।